অন্তত তার কিছুটা যেন প্রতিফলন ঘটে। 3 নম্বর আসেন যে আমরা উৎপাদন বৃদ্ধি করতে চাই। যদি বেসরকারি খাতকে আমরা রিয়েলি দেখতে চাই যে অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে, তাহলে বেসরকারি খাতকে সেই নীতি সহায়তা প্রদান করতে হবে যাতে করে আমরা দেশে উৎপাদন বৃদ্ধি করতে পারি। 3 নম্বর, আমাদের ব্যবসা এবং বাণিজ্যকে আমরা প্রতিযোগিতামূলক করতে চাই। এই যে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করে যদি আমরা রপ্তানি করতে না পারি, তো তাহলে তো আমাদের অর্থনীতির 3 ভাগের 1 ভাগ এসে পড়বে। আমাদের এমন একটা নীতি সহায়তা দরকার যেটা দেশের শুধু রপ্তানি বৃদ্ধি নয়, রপ্তানি বৃদ্ধি সামর্থ্যকে বৃদ্ধি করতে পারে। সেজন্য আমরা চাই এখানে এটা কিভাবে করা যাবে, আমার সহকর্মীবৃন্দ কোনো না কোনোভাবে এটাকে উপস্থাপন করছেন। আমি আশা করি সভাপতি সাহেব এগুলিকে একত্রিত করে যদি দেন তাহলে কিন্তু আসল পুরো কথাগুলো চলে আসবে। আমরা এমন নীতি সহায়তা চাই যাতে করে দেশের সার্বিক চাহিদা বৃদ্ধি পায়। দেশের সার্বিক চাহিদা যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু জিডিপি প্রবৃদ্ধি হবে না, আমরা উৎপাদন করেও কোনো লাভ হবে না। উৎপাদন যদি আমরা একটা প্রোডাক্টের উৎপাদন বৃদ্ধি করি, হয় আমাকে রপ্তানি করতে হবে, না আমাকে আভ্যন্তরীণ বাজারকে সেটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। অত সার্বিক চাহিদা যদি আমরা ইন্টারনেটে বৃদ্ধি করতে পারি, একই সাথে যদি আমরা রপ্তানির সামর্থ্য বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা এখানে উৎপাদন বৃদ্ধি করে লাভ হবে, আদার সেটা তো লাভ হবে না। তারপরে আমাদের অবকাঠামোর কথা অলরেডি বলে ফেলছেন, এই জন্য আমি আর বলতে চাই না। আমরা চাই যে মূল্যস্ফীতিকে কমানোর জন্য কন্ট্রাকশনে বা সংকুচিত মুদ্রানীতি ফলো করলাম ব্যবসায়ীদের জন্য, বেসরকারি খাতের জন্য, আর সরকারের জন্য আমরা এক ধরনের সম্প্রসারিত মুদ্রানীতি ফলো করলাম। যা লোন আছে নেক, যা দরকার বন্ড বিক্রি করতেছে, এটা করতেছে নিবে। তো ব্যবসায়ীদের জন্য সংকুচিত মুদ্রানীতি আর সরকারের জন্য সম্প্রসারিত মুদ্রানীতি, এটা আবার কোন নীতি ভাই? যেটা আমি দেখতেছি সরকারকে গিয়ে বাধা দিতে বাংলাদেশ ব্যাংক, যারা আপনারা এর থেকে বেশি আর লোন নিতে পারবেন না। তো যেটা হচ্ছে সংকুচিত মুদ্রানীতির ফলে আপনি এই চেষ্টা করতেছেন মূল্যস্ফীতিকে কমানোর জন্য। এটা আমি মানি, কেন্দ্রীয় ব্যাংকের হাতে একটা হাতিয়ার আছে মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু এটাকে আবার একমাত্র উপায় না। দেশে সংকুচিত মুদ্রানীতি ফলো করে ওনারা ইনফ্লেশন কমায় ফেলবেন। আপনার সাপ্লাই সংকট যদি করেন, সংকুচিত মুদ্রানীতির ফলে যদি আপনি ঠিকমতো এলসি করতে না পারেন, আর্থিক ব্যাংকগুলোর অবস্থা খারাপের জন্য আপনি যদি এলসি করতে না পারেন, তাহলে সাপ্লাই সংকট হবে। সাপ্লাই সংকট যদি হয়, কি দাম কমবে ভাই? দাম তো বাড়বে। তো আমরা চাই এমন একটা রাজস্ব নীতি, এমন একটা মুদ্রানীতি যেখানে সরকারের জন্য যেভাবে প্রযোজ্য, বেসরকারি খাতের জন্য প্রযোজ্য। আবার রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভিতরে একটা সামঞ্জস্য। একদিক দিয়ে আপনি সুদের হার বাড়াইবেন, আরেক দিক দিয়ে আপনি খাদ্য সংকট সৃষ্টি করবেন, এগুলি কোনো নীতি না ভাই। এখন এই নীতিগুলা সবার সাথে, এখানে অনেকজনে অনেক কথা বলছে, আমার সহকর্মীরা, আমার মনে হয় প্রত্যেকটা মূল্যবান। এগুলিকে ধর্তব্য এনে যদি সরকার তার নীতি সহায়ক নীতি করে, তাহলে দেশের জন্য ভালো হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। আর একটা কথা হইল, ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। এর আগে শুধু মিথ্যা কথা হচ্ছে, $400 বিলিয়ন, $500 বিলিয়ন জিডিপি, এখন বলে কমে নিয়ে আসছে। তো যদি কাগজের খোঁচা যদি কমে আর বাড়ে, উৎপাদন বৃদ্ধি করার দরকারটা কি ভাই? উৎপাদন না করলে চলে, খালি বসে বসে ওখানে লেখেন যে এবারে 300 বিলিয়ন, আগামী বছর 400 বিলিয়ন। এখন সেজন্যই তো যে আমাদের এমবিআর চেয়ারম্যান সাহেব বলে গেলেন, তো আগে আসছিল 4.3%, 7.3 না 4% ট্যাক্স এবং জিডিপি রেশিও, আর এখন কমাই দেওয়া তো গেছে 4.7%। তো আরো কমাই দেন, তো আরো কমাই দিলে তো আরো বাড়ি দেব আপনার কি বলে ওই ট্যাক্স জিডিপি রেশিও। তো এইরকম প্রথমে সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিথ্যা কথা বলার জন্য দায়বদ্ধ করতে হবে জনগণের কাছে। লাস্টে আর কি বলবো, আরো কত মিনিট আছে?
তাহলে আর এনবিআর এর কাছে আমার একটাই খালি প্রশ্ন থাকবে যে ভাই যারা ট্যাক্স দেয় ওদেরকে হয়রানি বন্ধ করুন। এই দেশের এই এফডিসিসিআই একটা পরীক্ষামূলক কাজ করছিল এখন থেকে প্রায় 15 বছর আগে। শতকরা 80% সরকার এনবিআর এর কর্মকর্তারা ব্যয় করে যারা ট্যাক্স দেয় তাদের পিছনে, আর 20% ঘুরে ফিরে বেড়ায়। তো আমরা চাচ্ছি যে আপনারা 80% ব্যয় করেন যারা ট্যাক্স দেয় না তাদেরকে ধরেন, আর যারা ট্যাক্স দেয় তাদের পিছনে দয়া করে কম দাম, তাহলে দেখবেন যে ট্যাক্স জিডিপি বাড়বে। আমারও শরম লাগে যে বাংলাদেশ বোধহয় ট্যাক্স জিডিপি রেশিওতে 7.3 বলে না 7.7 বলেন এখন সবচেয়ে কম। তো এরকম একটা দেশ $400 বিলিয়ন বলে আমাদের জিডিপি, আর সে দেশে যদি ট্যাক্স মাত্র 7.3% রেশিও হয়, এটা তো সবার জন্য অসম্মানজনক। অথচ আমরা তারা ট্যাক্স দেই তাদেরকে বেশি হ্যারাসমেন্টের সম্মুখীন পড়তে হচ্ছে। ট্যাক্স দেয় নেট নেই, আমি এখানে পার্সেন্টেজে যাবো না, মেম্বার সাহেবও আছেন মনে হয়, পার্সেন্টেজ আমার ইস্যু নেই। ইস্যুটা হলে ভাই আপনারা হ্যারাসমেন্টটা কমান, দেখবেন ট্যাক্স অটোমেটিক বেড়ে যাবে। চেয়ারম্যান সাহেব বললো ওই 18 কোটি দেশের লোক, 1,45,00,000 লোকের 3 নাম্বার আছে, 45 কত কত লক্ষ 45,000 ট্যাক্স। এটা কোনো হইল কিছু? ফাইল করে 1/3। ওরা বয়ের কাছে যেতে চায় না ভাই, এনবিআর এর কাছেই যেতে চায় না, কারণ আপনি যেই মাত্র সাবমিট করবেন তখনই হ্যারাসমেন্টের মুখে পড়বেন। অতএব দয়া করে যদি ওনারা যারা ট্যাক্স দেয় ওদেরকে একটু ছাড়, ওদের হ্যারাসমেন্ট কমান, আর যারা দেয় না তাদেরকে আপনারা ধরেন, আমরা সহায়তা করব। আর আমার মনে হয় আমার বললে তো এই একটা কথা বলে শেষ করি। আমরা যাই আয় করি রাজস্ব আয়, ব্যয়ের ব্যাপারে আমরা কোনো কথা বলি না। সবচেয়ে চুরি তো হয় ব্যয় করার সময়, আয় করার সময় তো চুরি যাওয়া হয় এটা বুঝলাম, কিন্তু সবচেয়ে বেশি তো চুরি হয় ব্যয় করার সময়। তো আমরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন একদম তাদের তাত্ত্বিক ভিত্তি বলতে আর কিছু নেই ভাই। এই প্রতিষ্ঠানগুলো যেগুলি জনগণের জন্য প্রতিষ্ঠিত, জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, জনগণের জন্য কাজ করার কথা, এগুলি আমি কাউকে দোষারোপ করতে চাই না, গত 15 বছর বেসিক্যালি একটা মুসলিম গোষ্ঠীর জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তির উপর দাঁড়া করিয়ে যদি আমরা জনগণের কল্যাণে কাজ করাতে না পারি, তাহলে যত কথা আমরা বলি সারা জীবনভর কিছু হবে না। যে চুরি করবে সে চুরি করবে, যারা দুর্নীতি দেখবে দুর্নীতি করবে, আর কারো কোনো শাস্তি হবে না। ওই মাঝে মধ্যে দেখবেন সবাইকে ধরে নিয়ে যায়, এটা আমরা আগেও দেখছি, এগুলো দেখতেছি, আল্লাহ জানেন ভবিষ্যতে কি হবে। আমরা তো বারবার জেনে গেছি, আরও যাইতে হবে হয়তো। কিন্তু এই দেশটাকে যদি ঠিক করতে হয় সম্মিলিত প্রয়াস লাগবে আমাদের। আয় এবং ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে। আপনি আয় করেন এভাবে করি, আর ব্যয় করেন নিজের ইচ্ছা মতো। আমি চাই দুটা জিনিস, একটা হলো একটা ফিসক্যাল বা রাজস্ব, এটা বাংলা হবে আপনার ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট, যে আপনি কিভাবে ব্যয় করবেন সেটার জন্য দায়বদ্ধ থাকতে হবে। দুনিয়াতে প্রায় দেশে এটা আছে, একমাত্র বাংলাদেশ ছাড়া। এখানে আপনাকে বললো এক ভাই আমার বললো 5,000 কোটি টাকা আমাদের এবছর রাজস্ব আয় হবে, তারপরে দেখবেন যে সমাজ পরে যা রিভাইজ করে 4,000 কোটি, ওই প্রকৃতপক্ষ হয় 3,900 কোটি। তো ওদেরকে কেন আপনার দায়বদ্ধতার ভিতরে আনেন না? ওদের শাস্তি হওয়া উচিত। যে মিথ্যা কথা কেন বললো ভাই? বাজেট দেওয়ার সময় মিথ্যা কথা বলে, এত আয় কমলে তো ব্যয় করবে, পরে ব্যয় বেশি হয়, আয় কম হয়। তো যারা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে, তাদেরকে বিচারের সম্মুখীন যদি আমরা না করি, আমরা আরো 25 বছর এরকম মিটিং করতে পারবো, আরো 1000 বছর কোনো লাভ হবে না। আরেকটা দেবো একটা সুষম প্রবৃদ্ধি ব্যবস্থাপনা আইন, অর্থাৎ আপনারা যা খরচ করবেন দেশের সব অঞ্চলে একভাবে খরচ করবেন। এখন আমি মন্ত্রী হইলাম, তো দেখবেন যে আমার বাড়ির পাশে রাস্তা মোটা হয়ে গেছে, 4 লাইন হয়ে গেছে, দরকার 2 লাইন, 4 লাইন হয়ে গেছে। আর ওই যেখানে মন্ত্রী নাই
সেখানে দেখবেন কোনো রিপেয়ার হবে না ভাই। তো এই জিনিসগুলো যদি আমরা বন্ধ না করি তাহলে আমাদের দেশের সার্বিক চাহিদা বাড়বে না। সার্বিক চাহিদা যদি না বাড়ে আমাদের দেশের আমরা যে অর্থনীতি প্রবৃদ্ধি চাচ্ছি সেই প্রবৃদ্ধিও অতটুকু হবে না। একই সাথে মানুষের জীবন মানের কোনো উন্নয়ন হবে না। অথবা আমরা চাই প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমরা চাই প্রকৃতভাবে অর্থনৈতিক উন্নয়ন, যাতে করে মানুষের জীবন মানের উন্নয়ন হয়। আর না হলে কিছু লোকের মানের উন্নয়ন হবে জীবন মানের, আর বাকি লোকগুলো আস্তে আস্তে জীবন মান আরো কমে যাবে। তো সেজন্য আমি বলি যে ভাই, এই বাদের দোকান আসে যেরকম আমরা আয়ের কথাটা বেশি কথা বলি, ব্যয়ের ব্যাপারেও আমরা একটু সক্রিয় হই যে আমার টাকা কোথায় ব্যয় হয়। এই জন্য আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব আর বলতে গেলে আবার আমি বেড়াই ফেলাম ওইটাকে, কারণ এখানে একটার সাথে একটা সামঞ্জস্য। তো এই জন্য আমি আর বেশি বলতে চাই না, শুধু এটুকু বলি যে সরকারকে, যে সরকারই হোক, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে এবং মিথ্যা কথা বললে সরকার এবং সম্মানী কর্মকর্তাদের পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। তাহলে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হবে, আদারওয়াইজ ঠিক হবে না কিছু ভাই। 20 বছর দেখলাম তো। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ। নতুন বাংলাদেশের প্রেক্ষাপট এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নীতিগত সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং সকল সেবা প্রদানের শতভাগ অটোমেশনের বাস্তবায়ন প্রয়োজন। করজাল সম্প্রসারণ ও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে একটি গতিশীল, অন্তর্বর্তীমূলক ও সমন্বিত নীতি কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করছি। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ভাজন জনাব মাহবুবুর রহমান স্যারকে। আগামী বাজেটে স্যার আপনার প্রত্যাশার কথা জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমার সহযোগী ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতিবৃন্দ, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিবৃন্দ, সমকালের সম্পাদক, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে ওই কে বলছিল যে বাজেটের কোনো রিকমেন্ডেশন দেওয়ার জন্য এখন আর সময় নেই, কারণ বাজেটে যা যা কাজকর্ম করার কথা মোটামুটিভাবে সবারই রিকমেন্ডেশন যেগুলো এসছে এনবিআর সেগুলো নিয়ে কাজ করেছে। এখন আর নতুন করে তারা হয়তো এখানে যাবে না। তারপরেও যদি কোনো কিছু এক্সিজেন্সি মনে হয় তাহলে লাস্ট ডেতেও হতে পারে। বাট নেভারদিলেস এই সরকার যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট, সেই হিসাবে দে ক্যান টেক নোট অফ দিস, যে এই ধরনের একটা সিচুয়েশন হলে আগামী বাজেটে বা আগামী বছরের জন্য একটা ইয়ে হবে, দিক নির্দেশনা থাকবে। এবং যেখানে ওরা জিডিপি এখন 4 পয়েন্ট কত বলছে, জিডিপি টার্গেট করতেছে 4 পয়েন্ট সামথিং, তো যেখানে আপনার 7% ছিল। নেভারদিলেস জাস্ট সংক্ষেপে আমি যদি বলি যে 25-26 অর্থ বছরের প্রাক্কালে আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে বৈশ্বিক অস্থিরতা এবং আভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা আমাদের সামনে নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। ভূ রাজনৈতিক অস্থিরতা ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও সাপ্লাই চেনে বিঘ্ন সৃষ্টি করেছে। বৈশ্বিক ট্যারিফ সংক্রান্ত বাণিজ্য যুদ্ধ ও রপ্তানিতে নতুন নতুন বিধিনিষেধ আমাদের রপ্তানি ও বাণিজ্যিক প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন করছে। ডলারের চলমান সংকট, মূল্যস্ফীতি চাপ, মুদ্রানীতি ও বাণিজ্যিক স্থিতিশীলতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আভ্যন্তরীণভাবে আমরা দেখছি রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত না হওয়া, জ্বালানি সংকট ও অকার্যকর সরবরাহ, প্রাইভেট সেক্টরের ঋণ বা ক্রেডিট প্রবাহ কমে যাওয়া, নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া, উচ্চ আমদানি নির্ভরতা এবং বিনিয়োগকারীদের আস্থার ক্রমাবনতি, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি,
শিল্প সম্প্রসারণের বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করতে যাচ্ছে, যা আমাদের অর্থনৈতিক সক্ষমতার এক ঐতিহাসিক স্বীকৃতি। তবে এর সাথে সাথে আমরা হারাতে যাচ্ছি শুল্কমুক্ত রপ্তানি সুবিধা, উন্নয়ন সহায়তার শর্ত শিথিলতা ও সম্ভাব্য রপ্তানি হ্রাস। এই বাস্তবতায় এখন থেকে